আসসালামু আলাইকুম। আজ 14 ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে বাদ এসব শব্দ আর বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে না বা বাংলাদেশের মানুষের কাছে এতটা জোরালোভাবে সমাদৃত হবে না। কিন্তু 14 ফেব্রুয়ারি আমি এই ভিডিওটি করছি 2 দিন আগে নির্বাচন হয়ে গেছে বাংলাদেশের। 12ই ফেব্রুয়ারি 2026 বাংলাদেশের ঐতিহাসিক এক পটভূমি তৈরিতে এই নির্বাচন অনেকাংশে বাংলাদেশকে উজ্জীবিত করে রেখে যাবে। বাঙালিকে তার দর্শন, কালচার, সংস্কৃতি বলতে যা বোঝায়, ধর্ম, মানব সত্তা, মানবিকতা বলতে যা শিখায়, অনেকটাই তার স্মৃতিবিদ্যাপটে শিখিয়ে যাবে। বই পুস্তক ছাড়া রাষ্ট্রের যে সার্বিক শক্তি, সার্বিক জাগরণ, মানব সত্তার যে উন্নতি, রাজনৈতিকভাবে, আর্থিকভাবে, অর্থনৈতিকভাবে ততটা নয়, কিন্তু বিবেক সমন্বিতভাবে যে একটি উচ্চতর স্থানে বাঙালি জাতি উপনীত হয়েছে সেটা নির্ণয় হয়েছে। কারণ হা জিতেছে, হায়ের পক্ষে জিতেছে। হা জিতা মানেই অনেক পরিবর্তনের পক্ষে মানুষ রায় দিয়েছে। যদিও কতিপয় সেই প্রাচীন যুগের নষ্ট মানুষেরা, নষ্ট কালচার, নষ্ট সৃষ্টি, নষ্ট রক্তের তৈরি কিছু মানুষেরা সেই আদিমতাকে পছন্দ করে, সেই উদ্দাম উদ্দীপনাকে পছন্দ করে, যা তারা খুন খারাপি, রাহাজানি, ত্রাস, সন্ত্রাস, রক্তপিচ্ছিল পথ, অন্ধকার জগৎকে যারা ভালোবাসে, যারা নেশায়, বুধ, উন্মাদনায় ক্ষিপ্ত কুকুরের মতো তারা যেটা পছন্দ করে সেখানে আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। তাই নাতেও কিছু ভোট পড়েছে, কিন্তু হাতে বিজয়ী হয়েছে। এটাই আমাদের সাফল্য। কিন্তু আমি ভিডিও করব দুইটি কথা নিয়ে। দুইটি কথাই আমার কাছে নূতনত্ব মনে হচ্ছে। দুইটি শব্দই, একটি শব্দ পুরনো, কিন্তু অনেক কিছু মিলে এর ভিতরে বেশ কিছু নূতনত্ব জড়িয়ে ফেলছে। আর একটি শব্দই তৈরি হলো এবার এই শব্দ দুটি নিয়ে। একটি হলো ভূমিধস বিজয়, ভূমিধস বিজয়। আরেকটি হলো মানে কি বলবো, এটা বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে বিজয় অর্জন করেছে। বিএনপি সংখ্যাগরিষ্ঠভাবে বিজয় অর্জন করেছে। যাবৎকালে বিএনপি যতগুলো আসন পেয়েছে তার থেকে অনেক আসন পেয়ে বিজয় অর্জন করেছে। তা আমি প্রথমটা বলি, ভূমিধস বিজয়। ভূমিধস, আমি ধস নিয়ে যদি আলোচনা করি, এটা হচ্ছে একটি সহকারী শব্দ। ধস কোনো কিছুর সাথে এটা যুক্ত হয়, সহকারী হিসাবে কাজ করে। যেমন শেয়ার বাজারে যদি ধস নামে, বলে শেয়ার বাজারের দরপতনে বড় ধরনের ধস। বাজারের কোনো কিছু যদি নিম্নগতি হয়ে পড়ে, বলে বাজারের ধস নেমেছে। নদীর কিনারা ভেঙে যদি পড়ে যায়, বলে নদীর কিনারা ধস নেমেছে। ধস মানে হচ্ছে নিম্নগামী, নিম্নগতি। যে কোনো কিছুর যখন কোনো অধপতন হয়, নিচুমুখী হয়, সেটাকে ধস বলেই আমাদেরকে জানানো হয়েছে, বোঝানো হয়েছে। ব্যাকরণে সেইভাবে পড়া হয়েছে এবং অভিধানে, আমি সোনার বাংলা, কলকাতার অভিধানটা দেখলাম, বাংলাদেশেরও 2-3টি অভিধান আমি খুঁজে দেখছি, সব জায়গায় ধস ওই নিম্নগামীকেই বোঝানো হয়েছে। কিন্তু এই প্রথম বলা হচ্ছে বিএনপির ভূমিধস বিজয়। হয়তো কেউ এটাকে ক্রিটিজিয়াম করে ভূমিধস মানে হচ্ছে নদীর পাড়ে যে মাটি ভেঙে পানিতে পড়ে যায়, কুল ভেঙে যায়, এই অংশগুলোকে বিশেষ করে ভূমিধস বলা হয়। বা ভূমিকম্প হলে পাহাড় যখন ধসে পড়ে, সেটা সে জায়গাটা ওই ভূমিধস শব্দটা অনেক জায়গায় ব্যবহৃত হয়। কিন্তু সেই ভূমিধস শব্দটি ভূমিধস বিজয়, ভূমিধস আগে নিম্নগামী করার পরে তারপরে সংযুক্ত করা হলো বিজয়। এটা কি ক্রিটিজিয়াম কোনো শব্দ, নাকি কোন আঙ্গিকে, কোন সেন্সে, কোন মোটিভ নিয়ে এই শব্দটি এবার নূতন সংযোজিত হলো? বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা খবরেও আমি দেখছি ভালো ভালো জ্ঞানী
শিক্ষিত বুদ্ধিমান পিনাকিও দেখলাম বলতেছে যে বিএনপির ভূমিধস বিজয়। তো আমি জানি না, হয়তো আমার জ্ঞানের সীমাবদ্ধতা বা জানার অক্ষমতা হতে পারে, কিন্তু আমি যতটুকু জেনেছি সেইটুকুই। বিএনপির এই বিজয়ের সাথে ভূমিধস শব্দটি ব্যবহার করে আগালো না পিছাইলো, এইটা একবার চিন্তার বিষয়। এই চিন্তা থেকে শুরু করেই আমি দ্বিতীয় ধাপে যাচ্ছি। দ্বিতীয় ধাপটা হচ্ছে বিএনপির সংখ্যাগরিষ্ঠভাবে বিজয় বা ঐতিহাসিক বিজয়, যেভাবেই বলুক না কেন। আমি বলবো এখানে বলা হচ্ছে বিএনপির, আমি এই জায়গাটা নিয়ে একটু আলাপ করব। প্রথমত বিএনপির একটি জোট আছে, জোটে কে হলো বা কে না হলো সেটা বড় কথা না, কিন্তু জোট আছে, তাহলে বিএনপির নয়, বিএনপির জোটের, কিন্তু বলা হচ্ছে বিএনপির। আচ্ছা, দ্বিতীয়ত হলো বিএনপি কিভাবে নির্বাচনে আসলো, কেন নির্বাচনে আসলো, কারা বিএনপির সাথে নির্বাচন করলো, ছোট করে একটি আলোচনা করি। প্রথম হচ্ছে বিএনপি কিভাবে নির্বাচনে আসলো। বিএনপি নির্বাচনে আসার এই পথকে কারা সুগম করে দিল, মসৃণ করে দিল, স্মুথলি তারা নির্বাচনের মাঠে ঢুকে গেল এবং নির্বাচনে বিজয় মুকুট ছিনিয়ে নিল। প্রথম যদি ধরা হয় জুলাই আগস্টের আন্দোলনকে কি বিএনপি মোটেও অন্তরে মনে প্রাণে শ্রদ্ধার জায়গা হোক, ভালোবাসার জায়গা হোক, বা অনুভূতি, অনুকূল্য, এইসব ধরনের বা অনুকম্পা দিয়ে এনসিপিকে বা ওই সময়কে কি তারা ধারণ করে, বহন করে? এনসিপিকে কিন্তু তারা জোটে নেয়নি। এর পিছনে অন্য রাজনীতি আছে, আমি সেটা নিয়ে অন্য আর একটা ভিডিও বানাবো, কিন্তু তারা কিন্তু নেয়নি। তাদেরকে দূরে ঠেলে রাখা হয়েছে কৌশলে, এটা তাদের দোষ না। এর পিছনে আরও রাজনীতি আছে, যেটা 6 মাস থেকে 1 বছর পরেই বোঝা যাবে যে এনসিপিকে কেন বিএনপির থেকে আলাদা রাখা হয়েছিল, কূটকৌশল, এবং এটা বাইরের একটি শক্তির মাধ্যমে রাখা হয়েছিল। এনসিপিকে আরও অন্য কাজে ব্যবহার করা হবে ভবিষ্যতে, সুদূর সুদূর না, অদূর ভবিষ্যতেই, 6 থেকে 1 বছরের ভিতরেই সেটা জাতি জানতে পারবে, দেখতে পারবে। দ্বিতীয়টি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস কাদের ইশারায়, কোনভাবে ম্যাডাম খালেদা জিয়াকে মৃত্যুশয্যায় রেখে শেষ তক তালেক জিয়া কি স্বেচ্ছায় এসেছে নাকি কেউ নিয়ে আসলো তাকে, এটা বুঝতে হবে গভীরভাবে, খুব সূক্ষ্মভাবে, খুব চিকন বুদ্ধি দিয়ে বুঝতে হবে। কেউ তাকে নিয়ে আসলো, এটা কি দলের তো ডিমান্ড ছিলই, দলের একটি বড় চাহিদা ছিল তারেক জিয়া দেশে আসুক। তারেক জিয়া না আসলে বিএনপির এই ফিল্ড কোনোভাবেই, অকল্পনীয়, কোনোভাবেই সম্ভব ছিল না। কিন্তু এর পিছনে বড় শক্তি হিসাবে কাজ করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু আনেনি নেই, তারেক রহমানকে যেভাবে ঢাকাতে রিসিপশন দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী হওয়ার পরে তারেক জিয়া ওই রিসিপশন আর পুনরায় পাবে না, অসম্ভব, কোনোদিনও পাবে না আর। কারণ ওখানে যে আবেগ, ওখানে ম্যাডাম খালেদা জিয়ার অনুপস্থিতিতে তার নিয়ে যে দেশবাসীর আকাঙ্ক্ষা, তার সাথে ছিল সরকারি পুরোটা মদত, এবং সরকার কাদেরকে ওখানে ইনক্লুড করেছে, ভিতরের খবর একটু জানার চেষ্টা করবেন, বুঝতে পারবেন। আমি সব কিছু বলছি না, আমার সময় কম, সীমিত। ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে রাজকীয় সম্মানে ভূষিত করে এবং সেই সম্মান প্রদর্শন করে পুরা জাতির ভিতরে একটি মুহুর্মুহ ক্ষণ উপস্থাপন করে দিয়ে তার উপরে দুর্বল করে তুলেছে মানুষের আবেগকে, যেন সেই বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী। এর পথে অন্য অনেকগুলার ভিতরে প্রথমটা হচ্ছে একমাত্র তারেক জিয়াই ডক্টর মোহাম্মদ ইউনূসের সমস্ত শর্ত মেনে নিয়েছেন, যে সেফ এক্সিট থেকে শুরু করে তার উপদেষ্টা মণ্ডলীকে যেন গায়ে কাটা তো নয়, ফুলের আঘাতও না লাগে, সেই ধরনের প্রথম একটি, এই একটা গেল। দ্বিতীয়টি একেবারে চূড়ান্ত, যেটা একেবারে চূড়ান্ত, নির্বাচনের 2 দিন আগেও যেটি কল্পনা করতে পারেনি। আমি কেন আপত্তি জানাইছি যে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা, না, এখানে বিএনপি নয়, বিএনপি যে ভোট পেয়েছে তার 20 থেকে 25 বা 30 ভাগ ভোটও আওয়ামী লীগের ভোট। একেবারে কড়াকড়িভাবে হাতে গোনা, করে গোনা, যার যার মহল্লা এলাকায় আপনারা দেখেন
20-25-30% ভোটই হচ্ছে আওয়ামী লীগের ভোট। এই আওয়ামী লীগের ভোট বিএনপিকে দিতে উদ্বুদ্ধ করার পিছনে কারা কাজ করেছে, কে কাজ করেছে? বিএনপি কিন্তু এককভাবে সেটা পারেনি, সম্ভব হয়নি। বিএনপি অনেক চেষ্টা করেছিল আওয়ামী লীগের সাথে একটি মিড টার্ম খেলার জন্য, একটি মিডনাইটে তাদের টেবিল তৈরি করার জন্য, কিন্তু সেই শর্ত কিন্তু আসেনি যে শর্ত আওয়ামী লীগ চাচ্ছিল। কিন্তু শেষমেশ সেই সিগন্যালটি কিন্তু এসেছিল 10 তারিখে রাত্রে। যদিও শেখ হাসিনা বলেছিল যে আওয়ামী লীগের একটি লোকও যদি নির্বাচনে যে আমি বিষ খাবো, কিন্তু শেষমেশ শেখ হাসিনা নিজে না বলে তার প্রতিনিধি দিয়ে এইটুকু বার্তা দেশের প্রতিটা আওয়ামী লীগের লোকের কানে পৌঁছেছিল যে আওয়ামী লীগ একটি শরীর মাত্র এবং তাদের আত্মা বিএনপির ভিতরে ঢুকিয়ে দাও। যে বিএনপির ভিতরে আত্মা থাকবে, শরীর থাকবে আওয়ামী লীগের। এই আত্মা এবং শরীর বিনিময় ভাগ করে নিয়েই আওয়ামী লীগ এবং বিএনপি মিলে যৌথভাবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, যেন করে জামাত ক্ষমতায় না আসতে পারে। যদিও কলকাঠি নাড়া হয়েছে, যেখান থেকে হোক, যেভাবেই হোক, জামাতের পিছনে সুশীল বা জ্ঞানী যারা অত্যন্ত শীর্ষে বসবাস করে, তাদের অনেক চিন্তা ভাবনা ছিল যে একটি ধর্মীয় রাজনৈতিক সংগঠন উগ্রবাদী হয়ে ওঠে যদি বিদেশি অর্থনৈতিক চাপে পড়তে পারে, নিষেধাজ্ঞায় পড়তে পারে, খুনোখুনি, রাহাজানি, হানাহানির ভিতরে পড়তে পারে দেশ, বিভিন্ন অনেক কিছু। এবং যদি দুর্নীতি বন্ধ হয়ে যায়, যদি ঘুষ প্রথা বন্ধ হয়ে যায়, যদি চামচামি বন্ধ হয়ে যায়, যদি চাঁদাবাজি বন্ধ হয়ে যায়, যদি দখলদারি বন্ধ হয়ে যায়, তাহলে রাজনীতির মাঠে যারা খেলে বেড়ায়, চষে বেড়ায়, তাদের কি হবে? এরা কিন্তু অধিকাংশই সব সর্বোচ্চ শিক্ষিত এবং বাংলাদেশের প্রথম শ্রেণীর যে কর্মকর্তা যে প্রথায় ঢোকে, এদের ভিতরেই বেশিরভাগ। কারণ দুর্নীতিতে এরাই তো সিদ্ধহস্ত, গুরুজন, ওনারাই ব্যাকবোন অফ বাংলাদেশ ফর দ্য মানি ট্রান্সফার, এরাই। তাছাড়া চাষা ভূষা, এদের হাতে সেই ক্ষমতা নেই। পুকুর কিভাবে চুরি করতে হয়, পরে দেখা যাবে যে পুকুর কিভাবে ঘাড়ে করে চুরি করে, এর সংজ্ঞা দিতে হবে। কিন্তু যারা পুকুর চুরি করতে পারে, যারা নিজেদের এই দুর্নীতির ভিতরেই নিয়োজিত রাখতেছে, আবার স্বপ্ন দেখে তেমন একটি রাষ্ট্র যেন ডয়ার ভরে যাবে টাকায়, বিলাসী ভবন গড়ে উঠবে ঢাকায়, এই ধরনের একচ্ছত্র মানুষগুলোই শেষ তক এই ফাঁদে পা দেয় এবং শেষ পর্যন্ত বড় একটি অংশ ভোট কেন্দ্রে নিয়ে যেতে সক্ষম হয় আওয়ামী লীগের। এখন আওয়ামী লীগের ঘাড়ে যে দায়িত্ব ছিল, সেই দায়িত্ব পুরোপুরি সুপে দিয়েছে বিএনপির ঘাড়ে। এখন বিএনপি আর একক কোনো সংখ্যাগরিষ্ঠতায় নাই। বিএনপি অনেকের কাছেই অংশীদারিত্বের একটি রাজনৈতিক সংগঠন হয়ে গেল। আওয়ামী লীগের অংশীদারিত্বের, আমলাদের অংশীদারিত্বের, ঘুষ দুর্নীতি চাঁদাবাজদের অংশীদারিত্বের, সবশেষে বিদেশি একটি শক্তির, যারা বাংলাদেশের নেতৃত্ব নিতে চায়, যারা বাংলাদেশে তাদের ইচ্ছা পূরণ করতে চায়, তাদের কাছে এই বহুমুখী সংযোজন, বহুমুখী হস্তক্ষেপে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। এই সরকার এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সরকার হবে না। যদিও বিরোধী দল জামাত ইসলাম থাকবে, কিন্তু জামাত ইসলামকে ততটা কর্তৃত্ব দেওয়া হবে না যতটা কর্তৃত্ব বিদেশি বা বহির্বিশ্বের যে কোনো আশা আকাঙ্ক্ষার অন্তরায় হয়ে দাঁড়ায়। তারা বিএনপির মাধ্যমেই অনেক কিছু এদেশে ঘটিয়ে যাবে। তবে একটি জায়গা ক্লিয়ার, এটাকে দুর্বলই বলা চলে, দুর্বল করে নিয়ে আসার একটি পথ আবিষ্কৃত হলো এভাবেই যে হা জিতেছে। জিতার ফলে যদি এই সংস্কারের দিকে ঝোঁকে বাংলাদেশ এবং সংস্কার বাস্তবায়িত হয়, তারপরে নতুন যে বাংলাদেশ হবে, সেই বাংলাদেশে বিএনপি কত সময় ক্ষণস্থায়ী, মানে দীর্ঘস্থায়ী হবে না, ক্ষণস্থায়ী হবে না, স্থায়ী হবে, তাদের সময়কাল কতটুকুন কোন অবস্থার ভিতর দিয়ে অতিবাহিত হবে, বড় ধরনের একটি শঙ্কার ভিতরে
বিশেষ করে আমার মতো দর্শক যারা, তারা অপেক্ষমান। কিন্তু এখানে একটি মিনতি রেখে যেতে চাই আমি, সেটা হলো তারেক জিয়া বুঝে হোক, না বুঝে হোক, আবেগে হোক, বা নিজের দলকে ক্ষমতায় নিয়ে যাবার জন্য উদ্গ্রীব হয়ে যে আবেগ প্রবণতার ভিতর দিয়ে হোক, যেখানে যেভাবেই হোক না কেন, তিনি তার দলকে ক্ষমতায় নেওয়ার পর সুন্দর মতো যদি কন্ট্রোলিং না করতে পারে, তাহলে তাকে ব্যবহার করবে তার মায়ের শেষ 5 বছর, অর্থাৎ 1 সালেতে 6 মতো পর্যন্ত ব্যবহার করার চেষ্টা করবে। এবং বড় চক্রান্ত তার বিরুদ্ধে ভারত এবং আমলিগ করবে, ভারত করাবে আমলিগ দিয়ে। এটাই তাকে প্রথম ধাক্কায় মনে রাখতে হবে। তিনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। একেবারে প্রথম বুলেটের মুখে কিন্তু সে দাঁড়িয়ে বাংলাদেশ থেকে আস্তে আস্তে খুব সূক্ষ্মভাবে মুক্তিযোদ্ধাদের নেতৃত্বহীন করে তোলা হয়েছে। যদিও তৃণমূলে মুক্তিযোদ্ধাদেরকে জিয়ে রাখা হয়েছে, কিন্তু শীর্ষস্থানীয় নেতৃত্বে থাকা মুক্তিযোদ্ধাদের কিন্তু নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে খুব সূক্ষ্ম ব্রেন দিয়ে। ভারত সেটা করেছে। এবং তারেক জিয়া কিন্তু তার একটি ফলক, অত্যন্ত গভীর খাদের কিনারে দাঁড়িয়ে ভারত কিন্তু তাকে হত্যা করতে পারে, তাকে ব্যবহার করতে পারে। এমন এমন ব্যবহার যে শেখ হাসিনাকে যেমন ন্যাঙ্গা করে দেশ থেকে বের করে দেওয়ার মতো জায়গায় উপনীত করেছিলেন, তারেক জিয়াকেও এমনভাবে ব্যবহার করবে যেন এদেশের জনগণই তার পিছনে লেলিয়ে দেওয়া যায়। কিন্তু সাবধান, তাকে চিন্তা করতে হবে। সে পুরুষ মানুষ, তার জন্য কোনো সমস্যা নাই। কিন্তু ডাক্তার জুবাইদা, তার মেয়ে জায়মা আছে, 2জন মহিলা মানুষ, তার পিছনে দণ্ডায়মান। তার কোনো ভুল সিদ্ধান্তের জন্য তার পরিবার যেন আর কোনো ক্ষতিগ্রস্ত না হয়। তার ভুল সিদ্ধান্তের জন্য তিনি যে নির্যাতনের শিকার হয়েছিলেন, তিনি যে শারীরিকভাবে অত্যাচারের শিকার হয়েছিলেন, তার পরিবারের আর কোনো সদস্য যেন এই অবস্থার ভিতর দিয়ে না যায়। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি এবং চোখ খোলা রেখে তাকে সরকারের ভিতর দিয়ে পদার্পণ করতে হবে। তার পাশ জুড়ে, আমি বলছি 75% দালাল, পাঁচাটা কুকুর বসবাস করছে, কুমির বসবাস করছে, হায়না বসবাস করছে, বিষধর কালসাপ। তারা শুধু রাজনৈতিক দলকে ব্যবহার করে ধন সম্পদ লুণ্ঠনের অপেক্ষায় আছে। এদেরকে যদি কন্ট্রোল করতে না পারেন, কৌশলে রাজনীতির শিষ্টাচারের মধ্য দিয়ে, আইনের মধ্য দিয়ে তিনি বড় বিপদের ভিতর দিয়ে, আগুনের ভিতর দিয়ে হেঁটে যাওয়ার পথ সুগম করছেন। কি বোঝাতে চাচ্ছি, কোন জায়গা থেকে শুরু করেছিলাম এবং কোথায় এসে শেষ করলাম, ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম।